আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আসলে যারা জব প্রত্যাশী বা চাকরি প্রত্যাশী, চাকরির বাজারে পরীক্ষা দিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সবচেয়ে ভালো মৌসুম যাচ্ছে এখন। করোনা সংক্রমণ কমে যাওয়ার সাথে সাথে শুরু হয়েছে নিয়োগ পরীক্ষাগুলো, এবং সামনে এটা দীর্ঘদিন চলতে থাকবে। প্রতি শুক্রবার এবং শনিবারেও নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে। শুধুমাত্র 24 তারিখ এবং 25 তারিখে প্রায় 30টি নিয়োগ পরীক্ষা হয়ে যাচ্ছে। সুতরাং এই সময়টাতে খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা করা উচিত এবং চাকরির জন্য আসলে সব পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত এবং পরীক্ষা শেষে এসে প্রশ্নের সমাধানগুলোও দেখা উচিত যে কোন কোন জায়গাতে সমস্যা হচ্ছে। আসলে গণিতের যে প্রশ্নটা হয়ে থাকে, এই প্রশ্নের মধ্যে বেসিক গণিতের সবগুলো শাখা থেকেই একটা দুইটা তিনটা করে প্রশ্ন দিয়ে থাকে। সুতরাং অবশ্যই বেসিক গণিত যেটা সেটা খুব ভালোভাবে পড়তে হবে। পাশাপাশি গণিতের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্ন সমাধানও নিশ্চয়ই আপনারা করবেন। আজকে আমরা এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার যে পরীক্ষাটা 24 তারিখে অনুষ্ঠিত হয়ে গেল সেটার গণিত অংশের সমাধান দেখব। অবশ্যই চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে ব্যাখ্যাটা দেওয়ার জন্য, ব্যাখ্যা দিয়ে প্রশ্নগুলোর সমাধান করার জন্য। আশা করি সাথেই থাকবেন। তো আমরা দেখি প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা অবশ্যই সমাধানটা দেখার সময় প্রশ্নটার সাথে নিয়ে নেবেন, কারণ সবগুলো প্রশ্ন এবং অপশন উঠিয়ে উঠিয়ে ভিডিও করা আসলে সম্ভব নয়। এর জন্য মোবাইল থেকে প্রশ্ন দেখে দেখে পড়ে এটা সমস্যার সমাধান করা হচ্ছে। আপনারা দেখেন, প্রথমে আমার কাছে যেই সেটে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নে 42 নম্বরে রয়েছে যে এক ডিম বিক্রেতা প্রতিটি 8 টাকা দরে 1200টি ডিম ক্রয় করে 1/3 অংশ ডিম পচে গেল। অবশিষ্ট ডিম কি দরে বিক্রয় করলে বিক্রেতার কোনো লাভ বা ক্ষতি হবে না? অর্থাৎ 1200টি ডিম কেনা হলো 8 টাকা দরে। এরপরে দেখা যাচ্ছে যে ডিমের আসলে 1/3 ডিম কিন্তু নষ্ট হয়ে গেল, পচে গেল। বাকি ডিমগুলো বিক্রি করতে হবে, অবশ্যই একটু বেশি দামে বিক্রি করতে হবে, যাতে করে আমাদের লাভ বা ক্ষতি হবে না, অন্তত আসল টাকাটা উঠে আসে। তো শর্টকাট করে আমাদের দেখতে হবে, দেখুন যদি 8 টাকা করে একটা ডিমের মূল্য হয় 8 টাকা করে, তাহলে 1200টি ডিমের আসলে মূল্য টোটাল কত হচ্ছে? 8, দেখেন 8 12 হচ্ছে 96, তাহলে 9600 টাকা। এইবার দেখেন এই 9600 টাকা তাহলে আমাদেরকে বিক্রয় করতে হবে। ডিম আছে কতগুলো? আসলে নষ্ট হয়ে গেছে 1/3, তাহলে 1200 এর 1/3 মানে হচ্ছে 1/3। তাহলে এই দেখেন হচ্ছে 400টি নষ্ট হয়ে গেছে। তাহলে 400টি যদি নষ্ট হয়ে যায়, এত যোগ বিয়োগ করার দরকার নেই। 1200 থেকে 400 বাদ গেলে আমাদের হাতে ডিম রয়েছে 800টি। তাহলে 800টি ডিম আমরা বিক্রি করব 9600 টাকা। সেক্ষেত্রে একটি ডিমের দাম কত হবে? দেখুন আমরা এখানে ভাগ করে দেই, হচ্ছে 800, তাহলে 00 কাটা 00 কাটা, এই হচ্ছে 8 12 96, অর্থাৎ আমাদের প্রতিটি ডিম 12 টাকা করে বিক্রি করতে হবে। এরপরে দেখেন লেখা আছে যে একটি কারখানায় আপনার 5 দিনে 2450টি মোটর সাইকেল তৈরি হয়। 4 সপ্তাহে উক্ত কারখানায় কতটি মোটর সাইকেল তৈরি হবে? দেখুন আপনারা এক দিনেরটা বের করে আবার 4 সপ্তাহ মানে হচ্ছে 28 দিন, 28 দিনেরটা বের করে ফেললেই কিন্তু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এক দিনেরটা কিভাবে বের করব? 5 দিনে হচ্ছে 2450, 5 দ্বারা ভাগ করলে কত হবে? এক দিনেরটা বের হবে। আপনি 28 দ্বারা গুণ করে দেন, তাহলে আমাদের 4 সপ্তাহটা বের হয়ে যাচ্ছে 28। তাহলে আমরা এটাকে 5 দ্বারা যদি ভাগ করে দেই, 24-এর মধ্যে 5 যাচ্ছে হচ্ছে 4 বার, 4 4 5 20 থাকছে 4, আর এখানে 5 45-এর মধ্যে 5 যাচ্ছে 9 বার, তারপর 0। সুতরাং 490 গুণ করতে হবে 49 আর হচ্ছে 28, আমরা গুণ করে দেই। 8 নং 72-এর 2 হাতে থাকে 7, 4 এটা 32, আর 7 39, 9 হাতে থাকে 3, অর্থাৎ 39। এরপর হচ্ছে 0 দিয়ে দিলাম, 9 দুগুণে 18 হচ্ছে 8, হাতে থাকছে কত? আমাদের 1, 4 দুগুণে 8 আর 1 9, যোগ করে দেই 2, তারপরে 8 নং বা 8 আর 9 17, 7 হাতে থাকছে কত? 1 12, আর হচ্ছে 1 13, আর এই যে 0 সেটা দিয়ে দিলাম, অর্থাৎ 13,720টি। খুব সহজ সমস্যার এই ধরনের সমাধানগুলো করা। এর পরের প্রশ্নটি দেখেন, এই পরের প্রশ্নতে লেখা আছে হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 1 ও 5 ও 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? হ্যাঁ, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে দুটি শূন্য। এই যে
3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে নিঃসন্দেহে। এখন 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের দেখতে হবে। 7 দ্বারা কত যোগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। সুতরাং দেখা যাচ্ছে যে এটা কি 5 দ্বারা বিভাজ্য, তাহলে এই ক্ষেত্রে 5 নিয়ে আর আমাদের টেনশন করতে হচ্ছে না। আমরা 7 দিয়ে দেখি। 7 দিয়ে দেখার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 7 দিয়ে ভাগ করে আমরা এটাকে টেস্ট করতে পারি। সেটা হচ্ছে একবার যাচ্ছে, তাহলে 7 থাকছে 3, এই 0 30-এর মধ্যে যাচ্ছে হচ্ছে 4 বার, কত হচ্ছে এটা 4 সাথে হচ্ছে 28, অবশিষ্ট থাকলো কত 2। এই যে অবশিষ্ট থাকলো 2, তাহলে এর সাথে আর কত যোগ করলে মিনিমাম আরও একবার যাবে। এর সাথে যদি আমরা 5 যোগ করি, অর্থাৎ 2 আছে, অর্থাৎ 5 যোগ করি, এবার বেরও করতে পারেন আপনি যে 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5। সুতরাং 5 যোগ করলে আমাদের 7 এবং 5 দুটি দ্বারাই একই সাথে নিঃশেষ বিভাজ্য হবে। এই হয়ে গেল সমস্যার সমাধান। এরপরে দেখুন একটা তথ্য দেয়া আছে, এই তথ্যগুলো বা উপাত্ত দেয়া আছে, উপাত্তগুলোর মধ্যে থেকে আপনাকে বের করতে হবে যে মধ্যক কোনটি। 45 নম্বর প্রশ্ন। আমরা এটাকে প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে। তাহলে 8 লিখতে হচ্ছে, তারপর 10, তারপর হচ্ছে 14, তারপরে হচ্ছে 16, তারপরে আরও একবার 16, তারপরে হচ্ছে 20। এখন এই যে উপাদান সংখ্যা বা উপাত্তগুলো, এগুলোকে আপনারা গুনবেন 1 2 3 4 5 6। যদি বিজোড় সংখ্যক হয় তাহলে মাঝখানেরটাই হবে মধ্যক। যেহেতু এটা জোড় সংখ্যক আছে, তাহলে আমাদেরকে এই যে মাঝখানে যে দুটো, দুই পাশ থেকে দুটি দুটি করে বাদ দিয়ে এই দুটো নিলাম, এই দুটোর অ্যাভারেজ করলেই কিন্তু আমরা মধ্যক পেয়ে যাব। এই 16 14 30 ভাগ হচ্ছে 2 সমান সমান হচ্ছে 15। সুতরাং মধ্যক কত বের হলো আমাদের 15। এই সম্পর্কিত সূত্র রয়েছে ক্লাস 7-এর পরিসংখ্যানে, আপনারা সেটা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। 7-এর পরিসংখ্যানে এই সম্পর্কিত সূত্রও রয়েছে। দেখুন এর পরের প্রশ্নটা হচ্ছে, একটি 120 ফুট দৈর্ঘ্য এবং 70 ফুট প্রস্থ বিশিষ্ট আয়তাকার ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে। সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য কত হবে? যেহেতু সর্বোচ্চ সাইজের বলছে, তাহলে নিঃসন্দেহে আপনার মনে রাখতে হবে, তাহলে এটা গসাগু হবে। যদি সর্বনিম্ন, ক্ষুদ্রতম এই কথাগুলো উল্লেখ থাকে তাহলে হয় লসাগু, আর যদি বৃহত্তম, সর্বোচ্চ এই ধরনের কথা উল্লেখ থাকে তাহলে আপনাদের করতে হবে গসাগু। সুতরাং আমরা গসাগু করি, তাহলে 70 ভাগ, এই ভাগ প্রক্রিয়া গসাগু করতেছি আমরা। দেখুন একবার যাচ্ছে, একবার গেলে হচ্ছে আপনার 70, তাহলে 0, 12 থেকে 5 বাদ দিলে হচ্ছে 50, 70কে নিয়ে আসেন, আরও একবার যাচ্ছে, তাহলে 50, এই হচ্ছে 20, 50কে নিয়ে আসেন, আরও একবার যাচ্ছে, তাহলে 2 বার যাচ্ছে, তাহলে হচ্ছে 40, এই হচ্ছে 10, 20, এই তো মিলে যাচ্ছে 20। সুতরাং এই যে এইটাই হচ্ছে আপনার নির্ণয় সংখ্যা। তাহলে সর্বোচ্চ টাইলসটি হবে হচ্ছে 10 ফুট। এরপরে দেখেন 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাটি 7, 11, 21, 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই ক্ষেত্রে দেখবেন যে এই ধরনের প্রশ্নের মধ্যে যদি আপনার গাণিতিক থিঙ্কিংয়ে মনে হয় যে এটা বেশ ক্যালকুলেটিভ এবং বেশ সময় সাপেক্ষ, তাহলে এই প্রশ্নটা এড়িয়ে যাওয়াটাই ভালো। তবে এটা সমাধান করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কী করতে হবে, এই যে ক্ষুদ্রতম যে সংখ্যাগুলো রয়েছে 11, 7, 21 এবং 23, এই সংখ্যা লসাগু করতে হবে। লসাগু করে তারপরে আপনার ব্যাক সলভ টেস্ট করতে হবে। সুতরাং এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য এই ধরনের প্রশ্ন এড়িয়ে চলাই ভালো। তবে সমাধানটা ওইভাবেই, এছাড়াও যদি শর্টকাট কোনো পদ্ধতি থাকে তাহলে পরবর্তীতে চিন্তা করে আমরা আমাদের ক্লাসে দিয়ে দেব। এর পরের প্রশ্নটি দেখুন 48 নম্বর। একটি বই 120 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করে দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 120 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করা হয়েছে, তার মানে হচ্ছে 20 টাকা ক্ষতি হয়েছে। এটা কত টাকায়? 120 টাকায়। তাহলে আমাদের দেখুন 120 টাকায় ক্ষতি হয় কত? 20 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় কত? এই হচ্ছে 120। 100 টাকায় ক্ষতি হয় কত? এখন এখানে 100 দ্বারা গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। এই 100 দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে এখানে হিসাব করি আমরা, 0 0 কাটা, এটা দ্বারা যদি 2 দ্বারা কাটি তাহলে এখানে হচ্ছে আমাদের 5, আর এটা 2 দ্বারা কাটলে হচ্ছে 6, আরও 2 দ্বারা যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে 3, এটা 2 দ্বারা কাটলে হচ্ছে 10। ঘটনাটা কি হলো তাহলে? 5 10 50 ভাগ হচ্ছে 3। এখন এই 5-এর মধ্যে 3 যায় হচ্ছে একবার, থাকে 2, 2 আর 0 20, 20-এর মধ্যে 3 যায় 6 বার,
3 6 18, তাহলে আরও 2 থাকে, তাহলে এই পাশে 0, এভাবে আরও যাবে হচ্ছে 6 বার, সুতরাং এভাবে 6 6 যেতেই থাকবে, সুতরাং 6 7, 16.67 হবে। একটি ঘড়ি 150 টাকায় বিক্রয় করা হয়, কমপক্ষে শতকরা 20 টাকা ক্ষতি হয়, মানে 100 টাকায় 20 টাকা ক্ষতি হয়। নিচে কোনটি ঘড়িটির ক্রয় মূল্য হতে পারে না? প্রশ্নটি ভুল আছে, আমরা সমস্যাটা সমাধান করে দেখি। 150 টাকা, তাহলে 100 টাকায় ক্ষতি হবে কত? 100 টাকায় ক্ষতি হয় হচ্ছে 20 টাকা। 1 টাকায় কত ক্ষতি হবে? 20/100। 150 টাকায় কত ক্ষতি হচ্ছে? তাহলে গুণ হচ্ছে 150। কেটে দিচ্ছি 0 0, 10, 5 দ্বারা কাটলে 2, এখানে কাটলে 3, এটা দ্বারা কাটলে হচ্ছে 10, 3 10 30, তাহলে 30 টাকা ক্ষতি হয়েছে। তো কত টাকা বিক্রয় করেছিল? 150 টাকা, তাহলে 150 যোগ হচ্ছে 30, সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য ছিল কত? 180 টাকা। এবার পরের প্রশ্নটি দেখুন যে একটি যৌগে হাইড্রোজেন এর পরিমাণ অক্সিজেনের পরিমাণের অর্ধেক এবং হাইড্রোজেনের পরিমাণ আবার কার্বনের পরিমাণের 1/3। যৌগের ভর 180 গ্রাম, এই যৌগে হাইড্রোজেনের পরিমাণ কত? তাহলে আমাদেরকে এটা আসলে অনুপাত করতে হবে। দেখুন, হাইড্রোজেন যদি হয় হচ্ছে অর্ধেক, তাহলে অক্সিজেন হয় 1, এটাকে যদি আমরা সমন্বয় করি তাহলে হচ্ছে এই আর গুণ করে করি, 1 অনুপাত হচ্ছে 2, এটা হাইড্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন। এরপরে দেখুন কার্বনের ক্ষেত্রে কি বলা হয়েছে। কার্বনের ক্ষেত্রে বলা হয়েছে যে হাইড্রোজেনের পরিমাণ কার্বনের পরিমাণের 1/3। তাহলে কার্বন যদি 1 হয়, হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 1/3, এটাকেও আমরা সেম আর গুণ করে দেই যদি, তাহলে হচ্ছে 1:3। দেখুন এখানে হাইড্রোজেন 1, এখানেও হাইড্রোজেনকে আমরা 1-এ নিয়ে আসছি, তাহলে মোট কথা দাঁড়াচ্ছে যে হাইড্রোজেন হচ্ছে 1, এরপর অক্সিজেন 2, এরপর হচ্ছে কার্বন হচ্ছে 3। তাহলে দেখেন এই যে হাইড্রোজেন, অক্সিজেন আর হচ্ছে কার্বন, তাহলে টোটাল যোগফল এখানে কত হলো? 3 আর হচ্ছে 3 6, টোটাল হচ্ছে 6। তাহলে আমাদের কিসের পরিমাণটা বের করতে হবে? আমাদেরকে হাইড্রোজেনের পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে টোটাল আণবিক ভর হচ্ছে 180, এর হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 1, আর টোটাল অনুপাতটা হচ্ছে এখানে 6। তাহলে 6 যাচ্ছে 18-র মধ্যে 3 বার, এই হচ্ছে 0, 30, 1 দ্বারা গুণ করলে হচ্ছে 30, সুতরাং হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে এখানে 30 গ্রাম। আপনারা ইচ্ছে করলে অক্সিজেনের পরিমাণ এবং কার্বনের পরিমাণও নির্ণয় করতে পারেন, তাহলে অক্সিজেনের পরিমাণ বের হবে 60 আর কার্বনের পরিমাণ বের হবে 90। যেটা চাবে সেটাই বের করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জাস্ট এখানে অংশের ব্যালেন্স করা এবং অনুপাতটাকে বুঝতে পারা। এরপর দেখেন 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 57, তৃতীয় সংখ্যাটি কত হবে? তাহলে বিজোড় সংখ্যা আমরা ধরে নেই যে x+1 একটি সংখ্যা, তারপর x+3 একটি সংখ্যা, x+5 একটি সংখ্যা, কতটি ধরতে বলা হয়েছে? যে 4টি। 3টি ক্রমিক বিজোড় সংখ্যা আছে, 3টা হয়ে গেছে আমাদের, এটা একটা, এটা একটা এবং এটা একটা, সমান সমান কত হচ্ছে? যে 57। তাহলে এখানে দেখি আমরা 3x প্লাস আমাদের দেখা যাচ্ছে যে 4 আর 5 9, 57। এখন আমরা এই 57 থেকে 9 বিয়োগ করলে হয়ে যাচ্ছে কত? 48, 3x, এবার 3 দ্বারা ভাগ করলে হচ্ছে কত? 16, 3 16 48, সুতরাং x এর মান 16, x এর মান বের হলো 16। x এর মান যদি 16 বের হয়, তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 16 যোগ 1, এটা হচ্ছে 17, তাহলে তার পরের সংখ্যাটি হচ্ছে 19, তারপরের সংখ্যাটি 21, সুতরাং উত্তর কত হলো? 21। এই প্রশ্ন তাহলে উত্তর হয়ে যাচ্ছে কত? 21। এবার দেখুন যে একটি যৌথ ব্যবসায় রহিম, করিম ও সাকিব যথাক্রমে 20,000, 30,000 এবং 40,000 টাকা নিয়ে শুরু করলো। 3 বছর পরে শতকরা 30 টাকা লাভ থেকে সাকিবের লাভের পরিমাণ কত? সাকিব কি সবার শেষে আছে, তাহলে আমরা এখানে যেহেতু হাজার মিলে আছে, অনুপাতটাকে আমরা শর্ট করে লিখতে পারি যে 2:3 অনুপাত হচ্ছে 4, এই যে এটাই হচ্ছে সাকিবের অনুপাত। আচ্ছা, ব্যবসা শুরু করে তাদের শতকরা 30 টাকা লাভ থেকে 30 টাকা শতকরা টোটাল টাকার পরিমাণ কত? 30,000, 40,000, 70,000 আর হচ্ছে 20,000, 70 আর 20 90,000, তাহলে 90,000
আমাদের 100 টাকায় লাভ হচ্ছে কত, 30 টাকা। 1 টাকায় হচ্ছে ভাগ 100, 90,000 হচ্ছে 90,000 দিয়ে আমরা গুণ করে দেই। সেক্ষেত্রে হচ্ছে এই দুটি শূন্য কাটা গেল, 3 9 27 আর 1 2 3 তিনটা শূন্য, তাহলে 27,000 টাকা আমাদের কত হলো, লাভ হলো। দেখুন 27,000 টাকা যদি লাভ হয়ে থাকে, এই লাভটা সাকিব পাবে কত, 4, মানে সাকিবের যে অংশটা সেটা হচ্ছে এই যে 4। সুতরাং তাহলে আমরা লাভটা বের করতে পারি 27,000 এর সাকিবের হচ্ছে 4 আর মোট অনুপাত হচ্ছে 4 আর 5 9, এই হচ্ছে 9 দ্বারা আমরা ভাগ করে দিচ্ছি কত, 3 9 27, তাহলে 3 এই 0 0 0, অর্থাৎ এই হচ্ছে 3টা শূন্য, এবার 3 4 12। সুতরাং সাকিবের যে অংশটা সেই অংশটা হবে হচ্ছে 12,000। আশা করি আপনারা বুঝতে পারতেছেন এবং বুঝেছেন। এবার দেখুন 53 নম্বর প্রশ্নটি, একটি সংখ্যা থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত? খুবই সুন্দর, বীজগণিতের মতো ধরে নিয়ে করেন। মনে করি যে সংখ্যাটি হচ্ছে এক্স, মনে করি সংখ্যাটি এক্স, তাহলে এক্স থেকে এক্স এর 40% আমাদেরকে কী করতে হবে, বাদ দিতে হবে। তাহলে 40% মানে হচ্ছে যে 40 ভাগ হচ্ছে 100, এই হচ্ছে এক্স। এক্স এর কথাটা আসলে এইভাবে আসছে যে এক্স অফ বা অফ 40%, তাহলে এখান থেকে আমরা এক্স 40% নিচে হচ্ছে 100, এটাকেই আমরা এইভাবে লিখেছি। সমান সমান কত হচ্ছে আমাদের সংখ্যাটি হয় 30, তাহলে 30 লিখলাম, ইংলিশে যেহেতু করে ফেলছি। তো এটাকে যদি আমরা লসাগু করি 100 এক্স মাইনাস 40 এক্স ইকুয়াল টু হচ্ছে 30, তাহলে আমরা এখান থেকে এটাকে বাদ দিলে 60x, আর এটা এপাশে গুণ করে দেই 30 ইন্টু হচ্ছে 100। এবার দেখেন আমরা যদি এক্স, তাহলে এক্স সমান কী বের হচ্ছে, এই 30 দ্বারা 60কে কাটলে হচ্ছে 2, 2 দ্বারা 100 কাটলে হচ্ছে 50। সুতরাং এক্সের মান বের হলো কত, 50। সংখ্যাটি কি হবে তাহলে, 50। এরপরে দেখেন 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 ও 2 বছর ছিল। 5 বছর পরে কত হবে, 3 বছর পূর্বে, তাহলে বর্তমানে কত, 3 3 করে যোগ করেন, 27 যোগ হচ্ছে 3 অনুপাত 2 যোগ হচ্ছে 2 যোগ 3, তাহলে কত হলো 30। মায়ের বয়স, মেয়ের বয়স হয়ে যাচ্ছে 5, এটা হচ্ছে বর্তমান। এখন এর বলছে 5 বছর পর, তাহলে আরও 5 5 করে যোগ করি, তাহলে হচ্ছে 35, এটাতে 5 যোগ করলে হচ্ছে 10। এবারে আমরা কাটাকাটি করি 5 দ্বারা, 5 7 35, 5 2 10, 7:2। খুব সহজ ছিল। 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? হ্যাঁ, খুবই সহজ। এটার একটা কোড আমরা গত যে প্রশ্ন সমাধান ছিল সেই সমাধানে বলেছিলাম যে মৌলিক সংখ্যার কোড হচ্ছে 44 22 3 22 3 2 1, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত 4টি, আবার 10 থেকে 20 পর্যন্ত 4টি, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত রয়েছে কয়টি, 8টি। এরপরে দেখেন, এরপর একটা বীজগণিত রয়েছে। আসলে এই বীজগণিতটা সমাধান করতে হবে বিশাল করে। এই ধরনের বুঝতে যদি পারেন যে বেশি সময় লাগবে তাহলে স্কিপ করাই ভালো। তারপর আমি একটু দেখাই, এ কিউব মাইনাস আছে হচ্ছে 9 প্লাস এ প্লাস হচ্ছে 1 কিউব, এটাকে এভাবে ব্যালেন্স করে করতে হবে। এ কিউব মাইনাস, আমরা এটাকে 1 নিয়ে নিলাম, প্লাস হচ্ছে এ প্লাস 1 মাইনাস নিয়ে নিলাম হচ্ছে 8, অর্থাৎ 9কে এভাবে ভাগ করলাম। এরপরে দেখেন যে এ কিউব মাইনাস এ কিউব প্লাস এ প্লাস 1 হোল কিউব মাইনাস 2-র উপর কিউব। এখন এইটাই যে এ কিউব মাইনাস বি কিউব, আর এইটাকেও এ কিউব মাইনাস বি কিউব করে ব্যালেন্স করে আপনাকে অঙ্কটি করতে হবে। পরের প্রশ্নটি দেখেন, আমাদের যে কোণের ডিগ্রি এর পরিমাণ 90 ডিগ্রি তাকে কি বলে? আসলে 90 ডিগ্রি সমপরিমাণ কোণকে বলা হয় হচ্ছে সমকোণ। এবার দেখেন এবিসি একটি ত্রিভুজের 3টি বাহু এবিসি হলে নিচের কোণটি সত্য। এটা একেবারে বিখ্যাত একটা ব্যাপার, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস যা বলেছিলেন এখানে আসলে তাই। এটা একটা সমকোণী ত্রিভুজ, ধরে নিলাম হচ্ছে লম্ব এ, তারপরে ভূমি হচ্ছে বি, আর অতিভুজ সি। সেক্ষেত্রে এটা সত্যি হয় এভাবে, সি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এখানে অপশনে আমাদের রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, খতে অপশনটা রয়েছে, হ্যাঁ কি রয়েছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি স্কোয়ার। অর্থাৎ পিথাগোরাস যেটা বলেছিলেন যে এরকম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বের উপরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল যোগ হচ্ছে ভূমির উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, এটা সমান সমান হয় হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। অষ্টম শ্রেণীতে এটা পড়েছেন আপনারা, এই বিষয়টাই পিথাগোরাস বলেছিলেন। এরপরে দেখুন যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, আবার সেই মৌলিক সংখ্যার ব্যাপারটাতে আমরা আসলাম। এখানে অপশনগুলোকে একটু টেস্ট করে আমাদের বলতে হবে। দেখুন এখানে মৌলিক সংখ্যার আমরা লিখেছিলাম এটা 44 222 322 321, 1 থেকে 100 পর্যন্ত এই 25টি মৌলিক সংখ্যা রয়েছে। দেখুন তাহলে 90 থেকে এখানে কি বলা হয়েছে প্রশ্নটা, নিচের কোনটি মৌলিক সংখ্যা। প্রথমে আমরা দেখুন 63 যদি চিন্তা করি, 63 এটা কখনোই মৌলিক হবে না, 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। এরপরে খ অপশনে রয়েছে হচ্ছে 87, এটাও যদি আমরা 3 দ্বারা ভাগ করি, দেখেন 2 বার যায় থাকে 2, 27, 27-এর মধ্যে যায় আবার 3 9 বার, সুতরাং এটাও হচ্ছে না। এবার তাহলে আমরা এইটাকে, এই যে 91টাকে একটু চিন্তা করি, মনে রাখতে হবে 1 থেকে 90 থেকে 100 এর মধ্যে একটি মৌলিক সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে 97। সুতরাং আমাদের এই 91 মৌলিক সংখ্যা হওয়ার সুযোগ নেই। তবে মৌলিক সংখ্যা তাহলে কত, 59, ইজি আমরা পেয়ে গেলাম। এই ছিল আজকের প্রশ্নের এনএসআই প্রশ্নের সমাধান। আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। অবশ্যই মাই হোম স্কুলের সাথে থাকবেন। পরবর্তীতে বিভিন্ন নিয়োগ পরীক্ষার গণিত অংশের সমাধানকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করা হবে। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের জন্য শুভকামনা, যারা টিকবেন না তাদের জন্য ধৈর্যশীলতার সাথে পরবর্তী পরীক্ষাগুলোকে কীভাবে মোকাবেলা করা যায় সেই চিন্তা করবেন। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।